রাজধানীতে কোরবানির পশুর হাট শুরুর দুদিন পর বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। দাম নিয়ে বিপরীতমুখী প্রতিক্রিয়া। গতবারের তুলনায় মনে করেন গরু পিছে 10-15 হাজার টাকা বেশি। মিডিয়াম যারা আছে মধ্যম তারা হিমশিম খাচ্ছে গরু কেনার জন্য। আমরা গরু কেনার সময় বেশি দামে কিনতে হয়েছে, আর খাবারের দাম অত্যন্ত বেশি, আর যার কারণে গরুর দামটা একটু বেশি না হলে আমাদের লস হইব। যে গরুটা বিহেবে 1 লাখ কয়ে বয় 60,000 70,000 এরকম কয় আর কি। পথে পথে যানজটে চরম ভোগান্তি। পশুবাহী ট্রাকের কারণে যানবাহনের চাপ আরও বাড়ার আশঙ্কা। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা জ্যামে থেকে তারপর আসলাম। যাত্রীর সংখ্যা যখন বাড়বে গাড়ির সংখ্যা বেড়ে যাবে, পাশাপাশি পশুবাহী ট্রাক এটার সাথে যুক্ত হবে। এ নিয়ে আমরা একটু চিন্তায় আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে লঞ্চ ও ট্রেনে ঘরমুখ মানুষের ভিড়। যানজট আর ভ্রমণের ক্লান্তি এড়াতে অনেক আগেভাগেই পৌঁছতে চান বাড়িতে। ভিসা জটিলতায় হজে যেতে পারলেন না 2 শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে শেষ সময় পর্যন্ত অপেক্ষা। হাবের অবহেলাই দায়ী বলছে এজেন্সিগুলো। চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধারের ঘটনায় এক ব্যবসায়ী সহ 6 জন আটক। আবারও কন্টেইনার খুলে পাওয়া গেল প্রায় 3 কোটি রুপি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে তৎপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি। বিক্ষোভ কর্মসূচি দ্বিধাবিভক্ত বিএনপির, সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। শুরুতে কোরবানির পশুর হাটের খবর। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। পবিত্র ঈদুল আজহার মাত্র 3 দিন বাকি থাকায় কোরবানির হাটে উপস্থিতি বাড়ছে ক্রেতাদের। আগামী 2-1 দিনের মধ্যে হাট সরগরম হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। এদিকে ক্রেতারা বলছেন, হাটে কোরবানির পশু পর্যাপ্ত থাকলেও কিছুটা চড়া দাম চাচ্ছেন বিক্রেতারা। ঈদের বাকি মাত্র কয়েকদিন, তাই কোরবানির পশু কিনতে রাজধানীর হাটগুলোতে ক্রেতাদের এই আনাগোনা। প্রতিকূল আবহাওয়ার কারণে গত কয়েকদিন হাটগুলোতে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও ঈদ ঘনিয়ে আসায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই হাটে আসতে থাকেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতা সমাগমও। আকাশ সুবিধা হয়ে গেছে, খদ্দের টদ্দের এখন আশা ধরতেছে, সব পছন্দ করতেছে। মোটামুটি ভালোই পড়ছে, কিন্তু গতবারের তুলনায় একটু বেশি। খুবই ভালো লাগতেছে, গরু কিনলাম, কুরবানি দিব। তাই বিক্রেতাদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। তবে প্রতিকূল আবহাওয়ায় আশানুরূপ ক্রেতা উপস্থিতি নেই বলেও জানিয়েছেন কেউ কেউ। ক্রেতা কম বিধায় ব্যাপারীরাও গরুর দামটা একটু চওড়া চাচ্ছে। আবহাওয়া ভালো দেখে মনে হচ্ছে হয়তো বেচা কেনা হবে, এরকম একটা আশা করা যাচ্ছে। ভারতে গরু কম আসলে আমাদের ব্যবসাটা ভালো হতো, এটা আশা করেছিলাম। বিরূপ আবহাওয়ায় হাটে কোনো পশু যেন শারীরিক অসুস্থতায় না ভোগে, সেজন্য হাটগুলোতে তৎপর পশু চিকিৎসকরা। রোগ, জ্বর, ঠান্ডা, অত্যাধিক ঠান্ডা, কাশি ইত্যাদি রোগের ধরনের রোগের আমরা ট্রিটমেন্ট করছি। বৃষ্টিটা হইলো, এটাতে বেশিরভাগ গরুগুলো ঠান্ডা লাগছে। ঠান্ডায় এখন বেশি সমস্যা এখন দেখা যাচ্ছে। এদিকে বরাবরের মতো ক্রেতা বিক্রেতাদের মাঝে ছিল নানা অভিযোগ। গতবারের তুলনায় মনে করেন গরু পিছে 10-15 হাজার টাকা বেশি। মিডিয়াম যারা আছে মধ্যম তারা হিমশিম খাচ্ছে গরু কেনার জন্য। আমরা গরু কেনার সময় বেশি দামে কিনতে হয়েছে, আর খাবারের দাম অত্যন্ত বেশি, আর যার কারণে গরুর দামটা একটু বেশি না হলে আমাদের লস হইব। যে গরুটা বিহেবে 1 লাখ কয়ে বয় 60,000 70,000 এরকম কয় আর কি। এই জন্য তোমার যে আমরা তো বেচতে পারতেছি না, এই দাম তো আমরা কিনে আনতে পারতেছি না। ঈদের আগের 2 দিন ক্রেতা উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলে আশাবাদ বিক্রেতাদের। এবছর রাজধানীর বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে 22টি পশুর হাট বসেছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে এবারের ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত হবে সকাল 8:30টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন।
সকালে নগর ভবনে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সভা শেষে মেয়র একথা জানান। সভায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, ওয়াসা, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা সার্বিকভাবে প্রস্তুতি এগিয়ে চলছে। প্রস্তুতি শেষ পর্যায়ে আমরা ঈদের জামাত আগামী 25শে সেপ্টেম্বর শুক্রবার সকাল 8টায় আবহাওয়া অনুকূল সাপেক্ষে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ডিএমপির সার্বিক সহযোগিতা চলছে, তারা কার্যক্রম করছেন। নিরাপত্তার বিষয়টা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী সার্বক্ষণিকভাবে মনিটর করছেন এবং করবেন। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে যাতে মুসল্লিদের কোনো সমস্যা না হয়, নিরাপত্তা বিঘ্নিত না হয়। ঈদের বাকি আর মাত্র 3 দিন। নারীর টানে এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। সোমবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন ঘরমুখো মানুষ। ঈদের আগ মুহূর্তের ঝামেলা এড়াতে অনেকে একটু আগে ভাগে যাচ্ছেন বাড়িতে। সকাল থেকে অধিকাংশ ট্রেন নির্দিষ্ট সময়ে যাত্রা করলেও দু একটি ট্রেন ছাড়তে দেরি করে। অধিকাংশ ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় যাত্রীদের মাঝে ছিল স্বস্তি। আমার নানু বাড়িতে আর দাদু বাড়িতে খুব মজা করবো। আর কুরবানি তো গরু কাটবে দেখবো, তো নানি বাড়িতে যাবো। নানি বাড়িতে আগে কখনো ঈদ করি নাই, এবার করবো। আমি নানুর কাছে যাচ্ছি। কুরবানি ঈদের সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে গরু কিনা, আর এটা তো মিস করা যায় না, তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়া। পরবর্তী দিনগুলোতে ট্রেন সময় মতো ছেড়ে যাবে এমন প্রত্যাশা রেল কর্তৃপক্ষের। সকাল থেকে এই পর্যন্ত 17টা গাড়ি বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। মোটামুটি সব গাড়ি যথাসময়ে গেছে, তবে একটা ট্রেন মহানগর বিলম্বে আসার জন্য বিলম্বে গিয়েছে। আরগুলি মোটামুটি ভালোই চলে গেছে। আশা করি এভাবে যদি যায় তাহলে আমরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবো। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ সামিল হতে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় ছিল দক্ষিণাঞ্চলগামী মানুষের। ঈদ উপলক্ষে যাইতেছি, তারপরে ঈদের অনেক মজা হয়, আনন্দ হয়, এই জন্য যাইতেছি। ক্লাসমেটদের সাথে দেখা করবো, এলাকাবাসীর সাথে দেখা করবো, এই তো ঈদের আনন্দের জন্য যাচ্ছি। লঞ্চের ভাড়াটাও মোটামুটি ঠিক আছে, কোনো বাড়তি কোনো ভাড়া আমাদের কাছ থেকে আদায় করা হয় না। ট্রেন ও লঞ্চের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকেও যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। হাইওয়ে পুলিশ জানায়, টঙ্গী ব্রিজ এলাকা থেকে ভোগড়া বাইপাস হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানজট শুরু হয়। কোরবানির পশু বোঝাই ট্রাক সহ অন্যান্য যাত্রী পরিবহনের সংখ্যা বাড়তে থাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। যানবাহনের গতি ধীর হওয়ায় ভোগান্তি বাড়ছে রাজধানীমুখী যাত্রীদেরও। তবে মহাসড়ক স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ কাজ করছে। এর আগে বৃষ্টিপাতের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 20 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে গত কয়েক ঈদের তুলনায় এবার মহাসড়কগুলোর হাল অনেকটা ভালো হলেও ফিরে এসেছে যানজট নিয়ে পুরনো আতঙ্ক। এরই মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট আর ফেরি পারাপার নিয়ে উদ্বেগ বেড়েছে পরিবহন সংশ্লিষ্টদের। মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাকের চাপ থাকায় যানজট নিয়ন্ত্রণ খুব একটা সহজ হবে বলে মনে করছেন না তারা। তবে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে হাইওয়ে পুলিশ বলছে, যানজট পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছেন তারা। তাফসির বাবু রিপোর্ট। দেশের 22টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের মধ্যে এবারও সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। যথারীতি ঈদের এক সপ্তাহ আগে থেকেই এ মহাসড়কে শুরু হয় যানজট। ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও যানজট 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গিয়ে দাঁড়ায়। ঈদ যাত্রায় চাপ বাড়ার পর যাত্রী দুর্ভোগ বেড়েছে এই মহাসড়কে। এখানে যে গরুর ট্রাকের কারণে, তারপরে লোকাল গাড়িগুলো যেমন সাইড যায় না, এই কারণে যানজটগুলো হয়। এগুলো নিয়ে আতঙ্ক আছে। খানাখন্দ একটু যা হয়েছে, একটু কাজ কাম টুকটাক মোটামুটি করছে আর কি, তাও তবু রাস্তা এখনো বিশাল খারাপ আছে। গাড়ি বাড়ছে কিন্তু রাস্তা বাড়ছে না, আমাদের রাস্তার প্রয়োজন।
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরাঞ্চলের 16টি জেলা সহ অন্তত 25টি জেলার মানুষ চলাচল করেন। এখন এই মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে প্রতিদিন গড়ে প্রায় 17,000 যানবাহন। বাড়তি যানবাহনের চাপে যানজট লাগছে এই মহাসড়কে। শুধু কালিয়াকৈর থেকে এলেঙ্গা পর্যন্ত এইটুক নিয়ে আমাদের দুশ্চিন্তা। গতকালকে এবং আজকে 2 দিনে এই রাস্তার একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যাত্রীর সংখ্যা যখন বাড়বে, গাড়ির সংখ্যা বেড়ে যাবে, পাশাপাশি পশুবাহী ট্রাক এটার সাথে যুক্ত হবে, তখন কি অবস্থা সৃষ্টি হয় এ নিয়ে আমরা একটু চিন্তায় আছি। যখন 4 লেন থেকে গাড়িগুলো এসে সিঙ্গেল লেনে যায়, তখন দেখা যায় সিঙ্গেল লেনে গাড়ির এই ট্রাফিক নিতে পারে না রাস্তায়, ফলে জ্যাম লেগে যায়। তবে হাইওয়ে পুলিশ বলছে, গাড়ির চাপ থাকলেও দুর্ঘটনার কারণ ও রাস্তায় যান বিকল হয়ে পড়লে যানজট সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। গতকাল এবং আজকে বৃষ্টির কারণে এবং গাড়ির চাপ অনেক বেশি, মাঝে মাঝে যে যানজটের সৃষ্টি হয়, যদি কোনো গাড়ি দুর্ঘটনায় পতিত না হয় কিংবা নষ্ট না হয়, তাহলে কোনো রকম অসুবিধা থাকে না। আমরা পর্যাপ্ত রেখেছি যাতে অতি দ্রুত এই গাড়িগুলো সরানো যায়। এর বাইরে অন্য মহাসড়কগুলোর অবস্থা নিয়ে সন্তুষ্ট হাইওয়ে পুলিশ। বিভিন্ন মহাসড়কে ঝুঁকিপূর্ণ 165টি স্থান চিহ্নিত করে তাদের দেয়া চিঠি আমলে নিয়ে সড়ক সংস্কার হওয়ায় বাকি দিনগুলোতে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা হাইওয়ে পুলিশের। তবে বৃষ্টি আর অত্যধিক গাড়ির চাপ সামাল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিনই হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সড়ক মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এবার রাস্তা যে সিএনজি চালিত যে ছোট ছোট যানগুলো, সেগুলো মহাসড়কে বন্ধ রয়েছে, কাজেই যাত্রার সময় কমে যাবে এবং দুর্ঘটনার হার, আমি আশা করছি যে এবার দুর্ঘটনার হার অন্যান্য ঈদের তুলনায় কমে যাবে। রাত 11টার সময় আরও থাকছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে করা রিট খারিজ। জড়িতদের সহায়তায় উত্তীর্ণদেরই শুধু ফল বাতিল হবে, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ বাগেরহাটের 50 জেলের পরিবারে আহাজারি। উদ্ধারে যৌথভাবে নামল নৌবাহিনী ও কোস্টগার্ড। পায়রা বন্দর স্থাপনে যাদের ভূমি অধিগ্রহণ করা হবে, তাদের জন্য ক্ষতিপূরণের টাকা প্রত্যাশী সংস্থার কাছ থেকে পাওয়ার 60 দিনের মধ্যে পরিশোধ করা হবে। এমন বিধান রেখে পায়রা বন্দর প্রকল্প ভূমি অধিগ্রহণ আইন 2015-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে অধিক হারে ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেউ যদি রাতারাতি স্থাপনা নির্মাণ করেন অথবা কৃষি জমিকে শিল্প প্লট হিসেবে উপস্থাপন করেন, তাদের ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না। এতে আরও বলা হয়েছে, জমি অধিগ্রহণের আগে ভিডিও করতে হবে, যাতে অধিগ্রহণের পর ক্ষতিগ্রস্তদের অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করা যায়। বৈঠকের শুরুতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং নেদারল্যান্ডের হেইগের স্থায়ী সালিসি আদালতে নিয়োগ পাওয়ায় প্রাক্তন প্রধান বিচারপতি মোহাম্মদ তাফাজ্জল ইসলাম এবং হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি আওলাদ আলীকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ করে মন্ত্রিসভা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। গত 18 এপ্রিল থেকে 20 জুন পর্যন্ত সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বমোট 5,32,079 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীর রোল নম্বর এবং কলেজের নাম অনুযায়ী ফলাফল পাওয়া যাবে www.nu.edu.bd এবং www.nubd.info এই ওয়েবসাইটে। প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 2,07,460 জন। দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন 1,42,128 জন। চূড়ান্ত পরীক্ষায় 1,08,357 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ভিসা জটিলতায় এবার হজে যেতে পারেননি 2 শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেও শেষে কষ্ট নিয়ে ফিরে যেতে হয় তাদের। এদিকে হজ এজেন্সিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, হাবের অবহেলার কারণেই যেতে পারেননি এই যাত্রীরা।
ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃহস্পতিবার হজ ক্যাম্পে এসেছিলেন সালেহা খাতুন। ভিসা আর টিকিট পাওয়ার আশায় অপেক্ষা করেছেন এ 4 দিন সকাল সন্ধ্যা। আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করাতে পারলেও তাকে হজে পাঠাতে পারেনি এজেন্সির লোকজন। তাই শেষ মুহূর্তে হতাশ হয়ে বাড়ির পথ ধরতে হয় তাকে। ভিসাও দেয় না, টিকিটও দেয় না। আমরা 4 দিন আর 5 দিন এসে আমরা যাইতামও দেয় না। আবার আমরা হজে নিব, আজা নিব, কালহা নিব, এইটাই করতেছে। এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 200-র বেশি হজযাত্রী নারী পুরুষকে আশকোনার হজ ক্যাম্পের মসজিদ আর বারান্দায় শুয়ে বসে সময় কাটিয়ে বাড়ি ফিরতে হয়েছে। এহরামের কাপড় পরার পরও তাদের যাওয়া হলো না হজে। তাই ক্ষোভ আর হতাশা তাদের কণ্ঠে। 3 দিন ধরে ঘরতে বাড়ি আইছি, যাইতে পারছি না। টাকা পয়সা সব কিছু দিয়া দলালে কয় সকালে দিব, বিকালে দিব, 5টায় দিব, 10টায় দিব, এরকম করে একটা আছে। 17 তারিখে আপনাদের ফ্লাইট। আমরা আসলাম হজ ক্যাম্পে সকাল 11টার দিকে। এরপরের থেকে আমাদের এই পর্যন্ত আমরা এখানে বসে রয়েছি। সমস্যাটা ভাই আমাদের টিকিট নিয়ে এরা প্রতারণা করতে আছে। হজ এজেন্সি হামজা এয়ারের 100 ও মাসুদ ট্রাভেলসের 36 যাত্রীর মতো অনেকেরই ভিসা আর টিকিট না হওয়ায় হাব কর্তৃপক্ষকে দুষছেন তারা। কালকে সকাল 9টায় এম্বাসি যেতে বলেছিল, কিন্তু হাব অবহেলা করে হেলাল সাহেব নিয়ে যায়নি। 304 জন ভিসা পায়নি। দুঃখজনক যে আমাদের এই হেলাল ভাইয়ের তার কিছু মানে আচরণের কারণে এই হাজিগুলো ভিসা পায়নি। তবে হাব বলছে এজেন্সিগুলোর দোষেই এসব হজযাত্রীর পাসপোর্ট সৌদি দূতাবাস থেকে ফেরত এসেছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফবা একদিনের সফরে এখন ঢাকায়। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী তাদের স্বাগত জানান। সফরে 2 পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জার্মানির 8 ও ফ্রান্সের 32 কর্মকর্তা রয়েছেন। দেশের দক্ষিণাঞ্চলে জার্মানির অর্থায়নে প্রকল্প পরিদর্শনের জন্য পটুয়াখালী যাওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়। ফলে বিমানবন্দর থেকে সাভারের বংশী নদী পরিদর্শনে যান 2 মন্ত্রী। বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের, এটাকে তারা আরো শক্তিশালী করতে চান এবং ইউরোপীয় ইউনিয়নের এই 2 দেশই হলো অন্যতম প্রধান চালিকা শক্তি। তো সেই দিক থেকে আমরা মনে করি যে এটা একটা নতুন যুগের সূচনা করছে এবং এটা একটা ঐতিহাসিক সফর। এই ধরনের সফর কোনোদিন হয়নি আগে। জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি আলাদা কর্মসূচি দিয়েছে। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে শেখ হাসিনা সফরের বিরুদ্ধে বিক্ষোভ করার কথা জানিয়েছে কমিটিবিহীন দ্বিধা বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি। আর প্রধানমন্ত্রীকে সার্বজনীন সংবর্ধনা দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও আনোয়ার হোসেন বাবুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কের মিনি বাংলাদেশ এখন রাজনীতিতে উত্তপ্ত। যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ। এই কর্মসূচি সফল করতে কর্মী সমাবেশ সহ জনসংযোগ শুরু করেছে বিএনপি জামাত জোট। উনি যেদিন আসবেন ওদিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা জেএফকে এয়ারপোর্টে বিএনপির নেতৃবৃন্দ, আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা সবাই উপস্থিত থাকবো ওনাকে সেখানে বিক্ষোভ প্রদর্শন করার জন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও নিজেদের দলের অভ্যন্তরীণ মতবিরোধ মিটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বজনীন সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি চালাচ্ছে। প্রতিবারের মতো এবারও আমরা সার্বজনীন নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছি এবং সেখানেও বিভিন্ন স্টেট থেকে আমাদের নেতাকর্মীরা আসবেন এবং প্রবাসী ভাই বোনেরা সে সম্বর্ধনা সভায় অংশগ্রহণ করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে 25, 26 ও 27 সেপ্টেম্বর পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে জানালেন যুক্তরাষ্ট্রে বিএনপি ও 36 সহযোগী সংগঠনের জোটের আহ্বায়ক। ইউনাইটেড নেশনের ওনার ভাষণ থাকবে সেদিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ফার্স্ট এভিনিউ এবং 47 স্ট্রিটের কর্নারে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি দিয়েছি এবং যেদিন সেখানে উনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের উদ্দেশ্যে
হোটেলে বাসন দিবেন, ওনার হোটেলের সম্মুখে আমরা ইনশাআল্লাহ সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ করব। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের দলমত নির্বিশেষে প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বজনীন সংবর্ধনা দেয়া হবে বলে জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। জননেত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিভাবে তাকে সম্মান দেখে, কিভাবে তার প্রতি কৃতজ্ঞ সেই নেত্রীকে দেখার জন্য প্রবাসে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি। 24শে সেপ্টেম্বর পবিত্র ঈদ, সেই পবিত্র ঈদও আমরা ওনার সাথে ভাগাভাগি করে আমরা উদযাপন করব এবং 28শে সেপ্টেম্বর ওনার জন্মদিবস, যদিও উনি ঘটা করে কোনোদিন জন্মদিবস পালন করেন না, তবুও আমরা ওই দিনে দোয়া মাহফিল করবো না জন্মদিবসে। এই সমস্ত কর্মসূচি আমাদের রয়েছে। আগামী 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানেই আমাদের প্রতিরোধ। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দুবাই থেকে চট্টগ্রাম বন্দরে আসা বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা জব্দের ঘটনায় সিএনএফ প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক শামীম সহ মোট 6 জনকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। এদিকে বেলা 12টার দিকে শুল্ক গোয়েন্দা, কাস্টমস ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কন্টেইনারটি খোলা হয়। এদিকে প্রায় 8 ঘন্টা গণনা শেষে জানানো হয় কন্টেইনারে 2,71,76,500 রুপি পাওয়া গেছে। গতকাল বিকেলে বন্দরের 8 নম্বর ইয়ার্ডে আমদানি করা একটি কন্টেইনার থেকে অন্তত 40 কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রা জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। মূলত ভারতে পাচারের জন্য পাকিস্তান থেকে দুবাই হয়ে এসব মুদ্রা বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে শুল্ক বিভাগ। এই মালটা যার নামে এসেছে তাকে তিনি এখনো অ্যাবসকন্ডিং, তিনি দেশের ভিতরেই আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ইনভেন্টরি করার পরে হয়তো আমরা জানতে পারবো যে এর ভিতরে কি কি আছে। মুদ্রা ছাড়া অন্য পণ্যও থাকতে পারে আমরা আশঙ্কা করছি। আরও 3টা কন্টেনার এখানে ইউ ব্যাগেজের মাধ্যমে আনা হয়েছে। এই 3টা কন্টেনারও কিন্তু আমরা লক করেছি, সেটাও আমরা সাসপেক্টেড কার্গো হিসেবে আমরা সন্দেহ করছি। আমরা যদি জানতে চাই যে এগুলো কি জাল রুপি না মূল রুপি, সেক্ষেত্রে আমরা যথাযোগ্য জায়গায় দিয়ে যারা এক্সপার্ট আছে তাদের সহযোগিতা নিয়ে এটা নিরূপণ করে আমরা রিপোর্টটা তাদের কাছে দেব অথবা আদালতে উপস্থাপন করব। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপক্ষের শুনানি শেষে হাইকোর্টের একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের সহায়তায় যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তদন্ত করে কেবল তাদের ফল বাতিল করা হবে। পরে বিষয়টি তিনি সাংবাদিকদের জানান। আমি আদালতে বলেছি যে এরকম ডিভাইস যদি কোনো ছাত্র ব্যবহার করে থাকে এবং এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, এখান থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় তাদের পরীক্ষাটা বাতিল হবে এবং সেটা পরবর্তী সময়ে তদন্ত করে যে ছাত্র অসদুপায়ে অবলম্বন করেছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া ডিপার্টমেন্টের পক্ষে কোনো অসুবিধা না। ঢালাও অভিযোগে এই হাজার হাজার ছাত্র ছাত্রী যারা নাকি পাশ করেছে তাদের পরীক্ষা তো বাতিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ বাগেরহাটের কচুয়ার 50 জেলের পরিবারে চলছে আহাজারি। নিখোঁজ জেলেদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এলাকাবাসী জানান, গতকাল ভোর রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে 30টিরও বেশি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এতে প্রায় 2 শতাধিক জেলে নিখোঁজ হন। এদের মধ্যে জেলার কচুয়ার বগা গ্রামের আবুল ব্যাপারী, তোরাবালি ও বারেক মিয়া সহ 50 জনের এখনও খোঁজ মেলেনি। এ খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। তাদের জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। অভিবাসী সংকট মোকাবেলায় হাঙ্গেরি সরকারকে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট। এদিকে প্রায় 1 লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গত কয়েকদিনে প্রায় 11,000 অভিবাসী প্রবেশ করায় সীমান্ত সাময়িক বন্ধ করে দিয়েছে অস্ট্রিয়া সরকার। সরকারি বাধার কারণে গত কয়েকদিন ধরে ক্রোয়েশিয়া স্লোভেনিয়া সীমান্ত এলাকায় দিন কাটাচ্ছে লাখ লাখ শরণার্থী। এই অবস্থায় সোমবার ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের ঠেলে না দিতে গ্রিসের প্রতি আহ্বান জানায় ক্রোয়েশিয়া। রোববার অভিবাসীদের আশ্রয় দিতে সার্বিয়া সীমান্তের কাছে বেশ কয়েকটি নতুন শরণার্থী শিবির নির্মাণের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকে আগামী 2 বছরে ধাপে ধাপে প্রায় 1 লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এবছর যুক্তরাষ্ট্র 85,000 অভিবাসীকে দেশটিতে জায়গা দিয়েছে বলেও জানান কেরি। Internationale Gemeinschaft ausdrücklich ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ডালমিয়ার মৃত্যুতে সারা বিশ্বের সঙ্গে ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটেরও। কারণ এদেশের ক্রিকেটের উন্নয়নে দক্ষ ক্রিকেট সংগঠক ডালমিয়ার অবদান ভোলার নয়। এমন মন্তব্য করেছেন ডালমিয়ার আইসিসিতে থাকাকালীন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। এটা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল সারা বিশ্ব ক্রিকেটের জন্য। আর বাংলাদেশ ক্রিকেট বিশেষভাবে আজকে যে পর্যায়ে আছে আন্তর্জাতিকভাবে, এটার পেছনে তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি বলবো এটা একটা অসাধারণ অবদান তার ছিল। বাংলাদেশকে তিনি ভালোবাসতেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন এবং বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারে তিনি গভীরভাবে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি সবসময় বলতেন যে না, একদিন বাংলাদেশ ক্রিকেট উঠে দাঁড়াবে। উনি যে ক্রিকেটের জন্য যে ভিতটা রচনা করে গেলেন, শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী, সেটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি সেটা অবশ্য একটা ভিন্ন প্রসঙ্গ। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে পশুর হাট শুরুর 2 দিন পর বাড়ছে ক্রেতা সমাগম, দাম নিয়ে বিপরীতমুখী প্রতিক্রিয়া। মহাসড়কে পশুবাহী ট্রাকের কারণে যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে লঞ্চ ও ট্রেনে ঘরমুখ মানুষের ভিড়। যানজট আর ভ্রমণের ক্লান্তি এড়াতে অনেকে আগে ভাগে পৌঁছাতে চান বাড়িতে। ভিসা জটিলতায় হজে যেতে পারলেন না 2 শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পের শেষ সময় পর্যন্ত অপেক্ষা। হাবের অবহেলাই দায়ী বলছে এজেন্সিগুলো। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে করা রিট খারিজ। জড়িতদের সহায়তায় উত্তীর্ণদেরই শুধু ফল বাতিল হবে জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে তৎপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি। বিক্ষোভ কর্মসূচি, দ্বিধাবিভক্ত বিএনপির, সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।